where the mind is without fear and the head is held high, where knowledge is free. Good afternoon my dear students, I hope যে তোমরা ভালো আছো সকলে আর পাঠশালায় যে ক্লাসগুলো হচ্ছে নিশ্চয়ই সেগুলো ফলো করছো। আর আজকে আমরা একটা পোয়েট্রি পড়ব। তো আমি এর আগে যে ক্লাসগুলো নিয়েছি তাতে তোমাদের দুটো প্রোজ পড়িয়েছি আর কিছু গ্রামার ক্লাস নিয়েছি। আজকে একটা পোয়েট্রি পড়ব। তো পোয়েট্রি পড়ার আগে আমরা একটু জেনে নিই যে হোয়াট ইজ পোয়েট্রি। পোয়েট্রি মানে তোমরা জানো যে কবিতা। তো কবিতা এই ব্যাপারটাকে একটু বিশদে জানতে গেলে আমাদেরকে একটু ছোট্ট একটু ডিসকাশনের মধ্যে দিয়ে যেতে হয়, ঠিক আছে? তো এবার কথা হচ্ছে যে এই প্রসঙ্গে প্রথমেই আমাকে যেটা বলতে হবে কবিতা কি এটা বোঝানোর জন্য যে লিটারেচার ইজ অলওয়েজ আ মিরর অফ দ্য এজ। মানে সাহিত্য সৃষ্টি সবসময় সেই যুগের বা সেই মানে টাইমের একটা ছবি বলা হয়ে থাকে। তার মানে কি যে বিভিন্ন যুগেই তো বিভিন্ন সাহিত্য চর্চা হয়েছে, সাহিত্য সৃষ্টি হয়েছে। তো প্রত্যেকটা সাহিত্য সৃষ্টির মধ্যেই কিন্তু আমরা সেই যুগের প্রতিচ্ছবিটা মানে পেয়ে থাকি। সাপোজ ইউ মে সে, এবং এটা কিন্তু শুধুমাত্র ইংরেজি লিটারেচার বলে নয়, যে কোনো সাহিত্যের ইতিহাসেই তুমি যাও, সেটা বাংলা সাহিত্যের ইতিহাস হলেও বা সংস্কৃত যে কোনো ল্যাঙ্গুয়েজ ভাষা সাহিত্যে তুমি যাও, সেই যুগের এফেক্ট বা ইনফ্লুয়েন্স সেই সাহিত্য সৃষ্টির মধ্যে থাকবেই। সাপোজ আমরা যদি ইংরেজি সাহিত্যের ইতিহাসেই একটু যাই, জানতে যাই, তাহলে দেখব যে একদম শুরুর দিকে ইংরেজি সাহিত্যের ইতিহাসে একদম শুরুর দিকে অ্যাংলো সেকশন পিরিয়ডে যে পোয়েট্রিগুলো রচিত হয়েছে সেই পোয়েট্রিগুলোর মধ্যে একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে। কেমন না, অ্যাংলো সেকশন পোয়েট্রি জেনারেলি মানে ইট ইজ মিন ফর সিঙ্গিং। মানে এগুলো আরেকটা ব্যাপার কি যে এগুলোকে মানে এগুলোর মধ্যে আমরা পেয়ে থাকি ডিটেল ডেসক্রিপশন, ন্যারেটিভ ডেসক্রিপশন। এবং এই পোয়েমগুলো ছিল হচ্ছে আইডিয়ালিস্টিক, পেসিমিস্টিক। তো এরকম করে যত অ্যাংলো সেকশন পিরিয়ড থেকে ইংরেজি সাহিত্যে মিডল এজ, দেন চসার, দেন আমরা পেয়ে থাকি 16th সেঞ্চুরি, 17th সেঞ্চুরি, 18th সেঞ্চুরি। প্রত্যেকটা সেঞ্চুরিতে প্রত্যেকটা যুগে বিভিন্ন ভাষা মানে সাহিত্য চর্চা হয়েছে এবং তার সেই যুগের এফেক্ট আমরা লিটারেচারের মধ্যে পেয়েছি। এবার একদম চলে আসছি আমি 19th সেঞ্চুরিতে, ঠিক আছে? তো 19th সেঞ্চুরিতে কেন আলোকপাত করছি, কারণ আমরা আজকে যে পোয়েমটা পড়ব সেই পোয়েমটা 19th সেঞ্চুরিরই। আচ্ছা, তো 19th সেঞ্চুরি শুরু হয়েছিল বলতে পারি 1798 সালে লিরিক্যাল ব্যালাডস বলে একটা লিটারারি ওয়ার্ক, যেটা কোলরিজ এবং ওয়ার্ডসওয়ার্থের জয়েন্ট ওয়ার্ক, এবং বলা যেতে পারে যে বাই ইটস পাবলিকেশন 19th সেঞ্চুরি স্টার্টেড, বা একটা নতুন নিউ ফেজ অফ পোয়েট্রি স্টার্টেড। কেমন? দিস ইজ কল্ড রোম্যান্টিক পোয়েট্রি।
রোম্যান্টিক পোয়েট্রির আগের দিকে মানে 19th সেঞ্চুরির আগে যে আমরা যে টাইপ অফ পোয়েট্রিগুলো পেয়েছি বিভিন্ন টাইমে বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে পেয়েছি, যেমন কোনো সময় আমরা সনেট, কোনো সময় ওড, তারপরে মিডল এজের দিকে আমরা স্যাটারিক্যাল পোয়েট্রি পেয়েছি, তারপরে এপিক পোয়েম পেয়েছি। কিন্তু এবং ওই যে পোয়েমগুলো 19th সেঞ্চুরির আগে আমরা পেয়েছি সেগুলোর মধ্যে থিমের কিছু ডিফারেন্স ছিল, স্ট্রাকচারের ডিফারেন্স ছিল। এপিক পোয়েম বলতে বিশাল বড় মাপের একটা কবিতা বলা যেতে পারে, কিন্তু 19th সেঞ্চুরিতে আমরা যে পোয়েমগুলো পড়ব সেগুলো হচ্ছে গিয়ে বলা যেতে পারে রোম্যান্টিক পোয়েট্রি। তো রোম্যান্টিক পোয়েট্রিরও কিছু স্পেশাল ফিচার্স আছে, তো আমি আর ডিটেলস আলোচনায় গেলাম না। রোম্যান্টিক পিরিয়ডেরই মানে 19th সেঞ্চুরিতে আমরা যে পোয়েটগুলোকে পেয়েছি, যেমন ধরো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আর কোলরিজের লিরিক্যাল ব্যালান্সের মধ্যে দিয়েই তো 19th সেঞ্চুরির সূচনা হয়েছিল এবং রোম্যান্টিক পিরিয়ডের স্টার্টিং বলতে পারো, বা রোম্যান্টিক পোয়েট্রির সূচনা। তো এই 19th সেঞ্চুরিতে আমরা যে পোয়েটগুলোকে পেয়েছি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, পিবি শেলি, জন কিটস অ্যান্ড এটসেট্রা অনেক কবিদেরকে পেয়েছি। এবার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের পোয়েট্রি সম্বন্ধে যে ডেফিনেশন উনি দিয়েছেন, বলেছেন যে পোয়েট্রি ইজ আ স্পন্টেনিয়াস ফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। ইট টেক্স ইটস অরিজিন ফ্রম ইমোশন recollected in tranquility। তো এর মানে ওয়ার্ডসওয়ার্থের এই লাইনের মধ্যে দিয়ে আমরা পোয়েট্রির ডেফিনেশনটা পাই। এটার এই যে এই লাইনটির যদি আমি মোরালেস বাংলা মানে করি তাহলে কি দাঁড়াবে? বাংলা মানে করলে এরকমই দাঁড়াবে যে কোনো একজন ব্যক্তির নিজের সম্পূর্ণ নিজস্ব অনুভূতির বহিঃপ্রকাশ, শান্ত স্নিগ্ধ অবস্থায় কোনো একজন ব্যক্তির সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা, নিজের দুঃখ, নিজের ইমোশন, এইগুলোর বহিঃপ্রকাশ যখন আমরা ভাষার মাধ্যমে পাই, দ্যাট ইজ কল পোয়েট্রি। আচ্ছা, তোমাদের মনে হতে পারে যে ম্যাম হঠাৎ করে ওয়ার্ডসওয়ার্থ কেন বলতে নিলেন? হ্যাঁ, কেন বলতে নিলাম, কারণ আমরা আজকে যে পোয়েমটা পড়ব সেই পোয়েমটাতেও কিন্তু ওয়ার্ডসওয়ার্থের এই ডেফিনেশনের সাথে অনেকখানি মিলেমিশে একাকার। কারণ এই কবিতাটিতেও আমরা দেখতে পাই যে কবি এমিলি জেন ব্রন্টির নিজস্ব অনুভূতি, নিজস্ব দুঃখ এবং বিষণ্ণ মনের প্রতিচ্ছবি আমরা পেয়েছি একটা পাহাড়ি অঞ্চলের গ্রীষ্মকালীন মানে প্রাকৃতিক পরিবেশের বর্ণনার মাধ্যমে। সেজন্যই আমি ওয়ার্ডসওয়ার্থের এই লাইনটিকে এখানে এই কবিতাটিকে বোঝানোর জন্য এটি আমি কোট করলাম, কারণ এই লাইনগুলো বলে দিলে তোমাদের এই কবিতাটা বুঝতে সুবিধা হবে। মানে ইট উইল হেল্প টু আন্ডারস্ট্যান্ড দ্য ইনার মিনিং অফ হোয়াট ইজ ইন দ্য পোয়েট্রি। তো এইবার আমরা তাহলে চলে যেতে পারি একদম কবিতাতেই। আচ্ছা, কবিতাটা ডিটেল মানে বিফোর স্টার্টিং দ্য ডিটেল ডিসকাশন অফ দ্য পোয়েট্রি উই শুড হ্যাভ সাম ইনফরমেশন অ্যাবাউট দ্য পোয়েট। তো এমিলি জেন ব্রন্টি, হু ইজ এমিলি জেন ব্রন্টি? এমিলি জেন ব্রন্টি ওয়াজ born in 1818, that means 30th জুলাই, এবং তিনি মারা গেছেন 1848-এ। আর হার বার্থ প্লেস ওয়াজ ইয়র্কশায়ার ইন ইংল্যান্ড। আর তিনি ছিলেন মানে শি ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট অ্যান্ড নভেলিস্ট। আর একটা ব্যাপার যে she is very much well known for his one and single novel that is Wuthering Heights। এই একমাত্র একটি নভেলই উনি লিখেছিলেন ওনার টোটাল মানে জীবদ্দশায়, কিন্তু এই একটি নভেলই স্টিল নাও এখনও মানে ইজ কনসিডার্ড অ্যাজ আ ক্লাসিক ইন ইংলিশ লিটারেচার। মানে এখনও কালজয়ী উপন্যাসগুলোর মধ্যে একটি ধরা হয়ে থাকে ওনার এই একমাত্র নভেলটিকে। আর তিনি বেশ কিছু পোয়েমও লিখেছেন, নিয়ার অ্যাবাউট 200 পোয়েমস সি হ্যাজ রিটেন। তার মধ্যে একটি ফেমাস পোয়েম হচ্ছে নো কাওয়ার্ড সোল ইজ মাইন।
তার মধ্যে একটি ফেমাস হচ্ছে গিয়ে নো কাভার্ড সোল ইজ মাইন। তো এই অবধি আমরা মোটামুটি একটু ইন্ট্রোডাকশন জানলাম যে হোয়াট ইজ পোয়েট্রি, তারপর একটু দেখলাম যে 19th সেঞ্চুরির পোয়েটদের মধ্যে যিনাদের নাম সেটা শুনলাম, ওয়ার্ডসওয়ার্থের কোটেশন শুনলাম, এবং যিনি পোয়েট তার সম্বন্ধে অল্প একটু ডিসকাশন দেখলাম। এবার আমরা পোয়েমটা পড়ব এবং তোমরা বইটা খুলে বসো, ওপেন দ্য পেজ নাম্বার 45, আর আমি রিড আউট করবো, তার সাথে সাথে তোমরাও কিন্তু লাউডলি রিড আউট করবে বাড়িতে যখন এই ভিডিওটা দেখবে। তাহলে এবার কবিতাটা পড়ে নিই, তারপরে আমরা বেঙ্গলি মিনিংয়ে যাব, তারপরে আবার একটু ডিসকাশনে যাব, ঠিক আছে? তাহলে পোয়েট্রিটা পড়ি। Mild the mist upon the hill, telling not of storm tomorrow. No, the day has swept its fill, spent its store of silent sorrow. Oh, I am gone back to the days of youth. I am a child once more, and 'neath my father's sheltering roof, near the old hall door, I watch the evening cloud falling after a day of rain, blue mist, sweet mist of summer pall, the horizon in the mountain chain. Then in the last stanza, the dam stands in the long green grass, as thick as morning tears, and dreamy scents of fragrance pass that breathe of other years. এবার আমরা মিনিংটা পড়ি। কেমন? মিনিংটা পড়ি, দেখো। Mild the mist upon the hill, telling not of storms tomorrow. Mild means হালকা নরম, হালকা নরম কুয়াশা upon the hill, হিলের ওপরে, telling not of storms tomorrow, বলছে না বা ইঙ্গিত দিচ্ছে না বা পূর্বাভাস দিচ্ছে না কিসের, যে আগামীকালে ঝড় হবে। আগামীকালে যে ঝড় হবে সেটা যেন পূর্বাভাস দিচ্ছেই না। কি পূর্বাভাস দিচ্ছে না? এই যে পাহাড়ের ওপরে যে হালকা কুয়াশা রয়েছে সেটা। নো, না, দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল, না, কেন না দিনটা কেঁদে ফেলেছে ইটস ফিল। দিনটা মিন্স কবি যে টাইমে প্রত্যক্ষ করছেন সেই দিনের কথা বলেছেন, যে দিনটা কেঁদে ফেলেছে ইহার পুরোটাই। আচ্ছা, দিন কি কখনো কাঁদতে পারে? ইয়েস, দিন কখনো কাঁদতে পারে না। এখানে দ্য ডেকে কবি পার্সনিফাই করেছেন। যখন কোনো ইনঅ্যানিমেট অবজেক্টকে হিউম্যান সত্তা বা ব্যক্তি সত্তা আরোপ করা হয়, that is called personification. It is an example of figure of speech, that is personification. তো দিনটা কেঁদে ফেলেছে এর পুরোটাই, spent its store of silent sorrow, খরচও করে ফেলেছে। কি খরচ করেছে? its store of silent sorrow, এর যতটা জমানো চাপা নিস্তব্ধ দুঃখের ভাণ্ডার ছিল সবটাই খরচ করে ফেলেছে। কিসের মাধ্যমে? অশ্রুধারার মাধ্যমে। এবং এই অশ্রুধারা ইজ কম্পেয়ার্ড উইথ রেন। দ্যাট মিন্স দিনটা পুরোটাই সারাদিন ধরে কেঁদেছে, মানে সারাদিন ধরে বৃষ্টি হয়েছে। কবি এখানে সারাদিনের বৃষ্টিটাকে এমনভাবে আমাদের সামনে তুলে ধরেছেন বা কম্পেয়ার করেছেন যেন মনে হচ্ছে যে দিনের অন্তরে প্রচুর দুঃখ কষ্ট সব জমানো ছিল, চাপা নিস্তব্ধ, সেটা যেন সে অশ্রুধারার মাধ্যমে মুক্ত করে দিয়ে সে এখন শান্ত স্নিগ্ধ। তার জন্যই এই দিনটা বা এই কুয়াশাগুলো কোনো রকম ঝড়ের পূর্বাভাস দিচ্ছে না। Am I clear to you? I think তোমাদের প্রত্যেকের বুঝতে সুবিধা হয়েছে। আচ্ছা দেখো, আমি বললাম কি প্রথমে, মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। দেখো এইখানে
এই যে কুয়াশা, এই একটা পাহাড়ি এলাকা, আমি একটু চেষ্টা করেছি তোমাদেরকে যাতে ইউ ক্যান ভিজুয়ালাইজ দ্য পিকচার, যেটা কিনা কবি প্রত্যক্ষ করছে তোমাদের সামনে একটু তুলে ধরার। মনে হয় ক্যামেরাতে খুব একটা স্পষ্ট আসছে না, তাও যেটুকু বোঝো। এটা হচ্ছে হিল এরিয়া, হ্যাঁ, আর এইখানে এগুলো লং লং গ্রাসেস, আর এই এলাকাটা হচ্ছে গিয়ে মিস্ট, মানে কুয়াশার রংটাও যেন ব্লু হয়ে গেছে। কেন বলো তো? কারণ স্কাইয়ের কালার ব্লু, সেই ব্লু কালারটা কুয়াশায় রিফ্লেক্ট করে the color of the mist becomes blue, look like, not it is actually blue. তো এবারে আসি আমরা সেকেন্ড স্ট্যান্জায়। Oh, I am gone back to the days of youth, I am a child once more, and neath my father's sheltering roof and near the old hall door. In this stanza we find the poet has become nostalgic. তিনি যেন স্মৃতিচারণা করছেন, যেন পূর্বে অতীতের কোনো এক সময়ে তিনি ফিরে গেছেন, এবং he was craving for his childhood days and the days of his youth. That means কবি বলছেন এই সুন্দর পাহাড়ি দৃশ্যেও আমাকে যেন মনে করাচ্ছে, বা আমি যেন মনে হচ্ছে চলে গেছি, আমার মনের ভেতর দিয়েই যেন জার্নি শুরু হয়ে গেছে, আমি আমার পুরনো দিনের যুবতীকালের সময়ে যেন ফিরে গেছি, এবং মনে হচ্ছে আমি আবার ওয়ান্স মোর, আবার আমি যেন শিশু হয়ে গেছি। এবং আমি কোথায় রয়েছি না, আমার বাবার নিরাপদ আশ্রয়ের ছাদের তলায়। সেটা আবার কোথায় না, সেটা হচ্ছে একটা পুরনো হলের দরজার কাছে। দেখো, আমরা যতই বড় হয়ে যাই, কবি তো একজন ম্যাচিওর্ড এজে এই কবিতাটি লিখেছেন, তো যতই না বড় হয়ে যায়, সে মিডল এজ হোক বা ওল্ড এজ হোক, আমরা কিন্তু সব সময় আমাদের মা বাবার আশ্রয়টাকে বা মা বাবার সান্নিধ্যটাকে পেতে চাই। সে যতই বড় হয়ে যায়, আমাদের প্রত্যেকেরই মায়ের কোলে বা বাবার আশ্রয়টাই সব থেকে নিরাপদ জায়গা বলে মনে হয় প্রত্যেকের। বৃদ্ধ বয়সেও যদি কারোর মা বেঁচে থাকেন, সেই বৃদ্ধ লোকটিও তার মায়ের কোলে গিয়ে যে শান্তিটা পায়, সেটার সাথে কোনো কিছুর কম্পেয়ার হয় না। তো এখানে কবির ক্ষেত্রেও সেটা অন্যথা হয়নি, কবিও এখানে যেন ফিরে পেতে চেয়েছেন তার বাবার শেল্টারিং রুফ। ক্লিয়ার? তাহলে in this second portion we find that the poet has become in nostalgic mood, এবং উনি যেন স্মৃতিচারণা করছেন। আমরা ঠিক যদি বলি যে ওয়ার্ডসওয়ার্থের যে লাইনটা আমি বললাম, মানে পোয়েট্রির ডেফিনেশনে, যে হোয়াট ইজ পোয়েট্রি? পোয়েট্রি ইজ দ্য এক্সপ্রেশন অফ পাওয়ারফুল ফিলিং অ্যান্ড রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি, মানে স্মৃতিচারণা করা বা নিজস্ব কোনো ব্যক্তির অনুভূতি বা ফিলিংসকে বহিঃপ্রকাশ ঘটানো ভাষার মাধ্যমে, দিস ইজ কল্ড পোয়েট্রি। সো এখানেও আমরা তা দেখতে পাচ্ছি। Then in the third stanza, দেখো, I watch this cloudy evening fall after a day of rain, blue mist, sweet mist of summer pall, the horizon's মাউন্টেন চেন। কবি প্রত্যক্ষ করছেন, এখানে অবলোকন করছেন কি? ক্লাউডি ইভিনিংয়ের ফলিং, দ্যাট মিন্স মেঘাচ্ছন্ন সন্ধ্যার নেমে আসা। কোথাও দূর থেকে যেন কবি এসব উপলব্ধি করছেন, এবং যেন দেখতে পাচ্ছেন মনের মণিকোঠা, এ সমস্ত উনি যেন ফিল করছেন, পুরনো দিনে ফিরে গেছেন। আবার উনি সামনাসামনি বলছেন যে আমি যেন চোখের সামনে দেখতে পাচ্ছি, যে আই এম ওয়াচিং, কি দেখছি না, ধীরে ধীরে মেঘাচ্ছন্ন সন্ধ্যার নেমে আসা। এবং এখানে দেখো ইভিনিং, ক্লাউডি ইভিনিং, ইভিনিং কখনো ক্লাউডি হয়? ক্লাউডি স্কাই হয়, মানে মেঘাচ্ছন্ন আকাশ হয়। তো এখানে দিস ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ ফিগার অফ স্পিচ, দিস ইজ কল্ড ট্রান্সফার্ড এপিথেট, মানে অ্যাডজেক্টিভটা যে জায়গায় বসার কথা সেখানে না বসে অন্য জায়গায় যখন বসে, ট্রান্সফার্ড হয়ে যায়, দেন ইট ইজ কল্ড ট্রান্সফার্ড এপিথেট। ইন কেস অফ যখন আমরা বলি স্লিপলেস পিলো, স্লিপলেস পিলো, দেখো পিলো কি কখনো স্লিপলেস হয়? নো। পিলোতে যে মাথা দিয়ে রাখে
সে হয়তো স্লিপলেস, তার ঘুম নেই বলে বালিশটাকেই বলা হচ্ছে স্লিপলেস পিলো। সো দিজ আর দ্য এক্সাম্পল অফ ট্রান্সফার্ড এপিথেট। এপিথেট মিন্স অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভটা ট্রান্সফার্ড যখন হয়ে যায়, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ট্রান্সফার্ড এপিথেট। দেন I watch this cloudy evening fall after a day of rain. কবি দেখতে পাচ্ছেন একটা পুরো দিনের বৃষ্টি মুখর দিনের পরে মেঘাচ্ছন্ন সন্ধ্যা নেমে আসা। আর কি দেখছেন? ব্লু মিস্ট, সুইট মিস্ট অফ সামার পল দ্য হরাইজনস মাউন্টেন চেন। দেখছেন কি? নীল কুয়াশা, মিষ্টি কুয়াশা গ্রীষ্মের কভার করে দিচ্ছে, আচ্ছাদন করে দিচ্ছে বা আবৃত করছে কি? পাহাড়ের দিগন্ত রেখাকে। দেখো, ইউ ক্যান ভিজুয়ালাইজ দ্য পিকচার। এই যে কুয়াশা, কুয়াশাগুলোকে কবি এখানে বর্ণনা করেছে নীল কুয়াশা। ইজ ইট অ্যাকচুয়ালি দ্য মিস্ট ইজ ইন কালার ব্লু? নো, নট অ্যাট অল। তোমরা যদি পাহাড়ি এলাকায় ঘুরতে যাও দেখতে পাবে এরকম সকালের দিকে বা সূর্যের আলোর টাইম ছাড়া, মানে পুরোপুরি যখন সানলাইট চলে আসে তখন হয়তো কুয়াশা অতটা বুঝতে পারবে না। ভোরের আকাশে যদি পাহাড়ি এলাকায় বেড়াতে যাও দেখতে পাবে যে কুয়াশার কালারগুলো ব্লু হয়ে গেছে। কারণ কি? স্কাইয়ের ব্লু কালারটা রিফ্লেক্ট হয়। আমরা জানি সমুদ্রের জলও নীল দেখায়। ওই যে আকাশের যখন আকাশ একদম পরিষ্কার নীল ঝকঝকে থাকে তখন ওই নীল কালারটা জলের ওপরে রিফ্লেক্ট করে, দ্যাট ওয়াই ইট লুকস লাইক ব্লু। ওকে, দেন sweet memories. Why does the poet here use the adjective sweet? Sweet word in the sense this total atmosphere but total background but total landscape reminds the poet his sweet memories of childhood days, the days of her youth. মানে এই প্রাকৃতিক পরিবেশের পরিবেশকে পর্যবেক্ষণ করতে করতেই এই কুয়াশাগুলোকে কবি যেন বলছেন সুইট মেমোরিজ, এবং এইগুলো যেন তার কবির পুরনো দিনের সুন্দর সুমধুর দিনগুলোকে যেন মনে করিয়ে দিচ্ছেন। সেই জন্যই এখানে তিনি দুটো অ্যাডজেক্টিভ ইউজ করেছেন, একটা ব্লু, একটা সুইট। সুইট ইন দ্য সেন্স সুইট মেমোরিজ অফ হার পাস্ট ডেজ। ওকে, here is also we find a figure of speech, that is evening for cloudy evening. ওকে, দেন এবার আমরা চলে যাব হচ্ছে গিয়ে একদম লাস্ট স্ট্যান্জায়। The damp stands in the long green grass as thick as morning tears, and dreamy scent of fragrance pass that breath of other years. Now the poet says that the damp stands in the long green grass. এই যে সারাদিন ধরে বৃষ্টি হয়েছে, আফটার আ ডে অফ রেন, কি হয়েছে যে এই যে ঘাসগুলো, এই যে লম্বা লম্বা ঘাসগুলোর মধ্যে না একটা স্যাঁতস্যাঁতে ভাব তৈরি হয়েছে, ভেজা ভেজা একটা ভাব তৈরি হয়েছে। তো এই ভেজা ভেজা ব্যাপারটা বা এই আর্দ্রতাটাকে কবি বলেছেন ততটাই ঘন, ওই স্যাঁতস্যাঁতে ভাবটা অ্যাস্থিক কার মতো না? মর্নিং টিয়ার্সের মতো। মর্নিং আবার কাঁদে নাকি? সকাল কি কখনো কাঁদে না? Here is also the poet personify morning. এখানে মর্নিংকে কবি পার্সনিফাই করেছেন, যেন মনে হচ্ছে কোনো ব্যক্তির কথা, ব্যক্তির সাথে তুলনা করেছেন। or you may say morning tears indicate শিশির বিন্দু। তো সকালের শিশির বিন্দুর মতোই যেন ঘন এই যে সবুজ ঘাসের স্যাঁতস্যাঁতা যে আর্দ্রতা ভাবটা। সারাদিন ধরে বৃষ্টি হয়েছে, সবুজ ঘাসগুলোর মধ্যে জলে ভেজে ভেজে একটা স্যাঁতস্যাঁতে ভাব তৈরি হয়েছে, এবং এটার সাথে উনি সকালের পরের দিনের সকালবেলার যে শিশির, সকালের শিশির, সেই শিশিরের সাথে কম্পেয়ার করেছেন। এবং এই যে স্যাঁতস্যাঁতে ভাব, এই যে আর্দ্রতা সেইটা আবার কেমন
সেটা হচ্ছে ড্রিমি সেন্ট অফ ফ্র্যাগ্রেন্স। যেন মনে হচ্ছে কবির কাছে এটা একটা স্বপ্নালু সুন্দর সুরভিত সৌরভ পাস করছে পাশ দিয়ে, এবং কবি যেন নাকে মানে ঘ্রাণে বুঝতে পারছেন এই স্যাঁতস্যাঁতে সবুজ ঘাসের ওপরে যে ভেজা ভেজা আর্দ্রতা ভাব, এখান দিয়ে যেন একটা সুন্দর সুশোভিত সৌরভ যেন সুবাসিত হচ্ছে, এবং কবি যেন সেটা নাক দিয়ে যেন মানে ঘ্রাণে উপলব্ধি করতে পারছেন। এবং সেইটা আবার সাথে সাথেই রিমাইন্ড করাচ্ছে বা কবিকে মনে করিয়ে দিচ্ছে বা স্মরণ করিয়ে দিচ্ছে কি, দ্যাট ব্রিথ অফ আদার ইয়ার্স, অন্য ডিফারেন্ট বছরগুলোর কথা। আবার we can find in this line that the poet becomes nostalgic. Okay, so this is the meaning of the poem. আশা করি মিনিংয়ে তোমাদের আর প্রবলেম হবে না। আমরা এই মিনিংটা কমপ্লিট করার পরে চলে যাব হচ্ছে গিয়ে বোর্ড ওয়ার্কে। তো বোর্ড ওয়ার্কে আমি যেগুলো লিখে দেব সেগুলো তোমরা অতি অবশ্যই খাতায় লিখবে, নোট ডাউন করবে। ইন কেস যদি রিগার্ডিং মিনিং কোনো সমস্যা হয় তোমাদের বুঝতে, আমাকে ফোন করতে পারো, আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, যে ম্যাডাম এই জায়গাটা বুঝতে পারিনি আরেকবার রিপিট করুন, আমি বলে দেবো। আর আমরা এবার একটু যে এক্সপ্লানেশনগুলো আমি বললাম সেইগুলোই আমি একটু লিখে দেব। তাহলে আমি এই অবধি দেখলাম কি, ইন দিস 4 স্ট্যান্জার্স এমিলি জেন ব্রন্টি বিকামস নস্টালজিক, এবং উনি ওনার বিষণ্ণ মনের মানে মনটাকে মানে প্রতিচ্ছবি আমরা ফুটে উঠেছে, বা মনের বিষণ্ণ মনের বা ভারাক্রান্ত মনের ব্যাপারগুলোকে উনি প্রকাশ করেছেন কিসের মাধ্যমে না, একটা পাহাড়ি অঞ্চলের গ্রীষ্মকালীন ডেসক্রিপশনের ল্যান্ডস্কেপের মধ্যে দিয়ে উনি ওনার মনের কথা প্রকাশ করেছেন। তো এই হচ্ছে কি আমাদের পোয়েট্রির টোটাল মিনিং। এবং আমরা দেখতে পাচ্ছি যে there are no so bombastic words, ছোট ছোট মানে আছে, সেগুলো আমরা এবার একটু বোর্ডে লিখে নেব, এবং তোমরা কিন্তু খাতা পেন নিয়ে বসবে, আমি যেটা লিখে দেবো সেটা লিখে নেবে। নাও এবার তোমরা খাতা আর পেন নিয়ে রেডি হয়ে যাও, আমি যা যা লিখছি একটু বোর্ডে ঠিকঠাক করে সেগুলো ওয়ার্কআউট করে নাও। ওকে, চলো প্রথমেই আমরা দেখছি হচ্ছে গিয়ে পোয়েমে যে মাইন্ড কথাটার অর্থ কি একটু জেনে নিই। হালকা, বা নরম বলতে পারি। আচ্ছা, মিস্ট মানে কি? মিস্ট মানে কুয়াশা। আমাদের যে কবিতার আজকে টাইটেল, এই টাইটেলটা কবিতার ফার্স্ট লাইন দিয়েই শুরু হয়েছে, দেখো, মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। মানে এখানে আর আলাদা কোনো লাইন বা আলাদা কোনো টাইটেল কিন্তু কবি ইউজ করেননি। আচ্ছা, তারপরে লিখি স্টোর মানে তোমরা জানো, স্টোর মানে একটি ভান্ডার, বা এখানে বলতে পারো ভান্ডারই লিখি, কিন্তু ইন দ্য সেন্স এখানে ইউজ হয়েছে কি বলতো, তার জমানো যা কিছু দুঃখ কষ্ট, ঠিক আছে। অ্যান্ড দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল, এই লাইনটাতে আমরা যে ফিগার অফ স্পিচটা পাই সেটা হচ্ছে পার্সোনিফিকেশন। পার্সোনিফিকেশন আমরা কোথায় পাচ্ছি, কোন লাইনটাই, এই যে দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল। এই হ্যাজ ওয়েপ্ট মানে কাদা অলরেডি কমপ্লিট, মানে বৃষ্টি অলরেডি কমপ্লিট, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হয়েছে, দেখো। আর ইটস ফিল বলতে পুরোটাই, মানে এক ফোঁটাও আর বাকি নেই। তো এই যে এই লাইনটাতে বৃষ্টিকে বলা হয়েছে যে বৃষ্টি পুরোটাই কেঁদে ফেলেছে, তো এই ব্যাপারটা এটাকেই বলা হয়ে থাকে পার্সোনিফিকেশন। মানে কোনো একটা ইনঅ্যানিমেট অবজেক্টকে ব্যক্তিসত্তা আরোপ করা।
ওকে, তো পার্সোনিফিকেশন হচ্ছে একটা ফিগার অফ স্পিচ। এই ফার্স্ট স্ট্যান্ডার মধ্যে আমরা যেটুকু দেখলাম যে কবি বলেছেন যে পাহাড়ের ওপরে কুয়াশা, এই কুয়াশা কিন্তু আগামী দিনের কোনো ঝড়ের ইঙ্গিত দেয় না, কারণ পুরোটাই দিনের যা দুঃখ জমা সঞ্চিত যা কিছু ছিল সবটাই যেন দিন কমপ্লিট করে দিয়েছে। এখানে কোনোভাবে কোনো ইন্টারপ্রিটেশনে কেউ হয়তো এটাও বলে থাকেন, যারা কবিতাগুলো নিয়ে ক্রিটিসিজমরা যিনারা লেখেন, এখানে কোনোভাবে মানে সিমিলারিটিও দেখা যেতে কল্পনা করা যেতে পারে যে এখানে কবির নিজের মনেরও কিছু প্রতিচ্ছবি আমরা পেয়ে থাকি, যেটার সঙ্গে এই ব্যাপারটার কিছুটা মিল রয়েছে। কারণ যতই না কবি এখানে বলুক যে ব্লু মিস্ট, সুইট মিস্ট অফ সামার পল, এগুলো সুইট মেমোরিজগুলোকে মনে করিয়ে দিচ্ছে, কিন্তু দ্য টোটাল পোয়েম ইজ ইন পেন্সিভ মুড। এখানে কিন্তু একটা বিষণ্ণ মনেরই চিত্র আমরা পাচ্ছি ইন টোটাল, প্রত্যেকটা ওভারঅল যদি পোয়েমটাকে আমরা জাস্টিফাই করি। তো এখানে এই দুটো লাইনের মধ্যে দিয়ে কিন্তু কবির মনেরও কিছুটা হলেও রিফ্লেকশন আমরা পেয়ে থাকি, এই লাইন দুটোর মধ্যে দিয়ে বোঝানো যেতে পারে। আচ্ছা, এবারে আসি সেকেন্ড স্ট্যান্জা। সেকেন্ড স্ট্যান্জায় সেরকম কোনো ওয়ার্ড নেই, একটা ওয়ার্ড আছে দেখো, নিথ। এটা কিছুই না, এটা হচ্ছে শর্ট ফর্ম অফ বিনিথ। শর্ট ফর্ম অফ বিনিথ এর অর্থ হচ্ছে গিয়ে নিচে, ঠিক আছে। ফাদার শেল্টারিং রুফ মানে তো নিরাপদ আশ্রয়, এগুলো তোমরা জানোই। এবং এখানে এই স্ট্যান্জাতে দ্য পোয়েট বিকাম ভেরি মাচ নস্টালজিক পেলাম। আচ্ছা, তারপরে থার্ড স্ট্যান্জায় আমরা কি পাই? থার্ড স্ট্যান্জায় পাই হচ্ছে গিয়ে ক্লাউডি ইভিনিং। এইটা হচ্ছে ইজ অ্যান এক্সাম্পল অফ ট্রান্সফার্ড এপিথেট। Epithet means adjective. এই যে ক্লাউডি, এই শব্দটা কিসের ক্ষেত্রে ব্যবহার করি আমরা? জেনারেলি স্কাই, তাই তো? আকাশটা ক্লাউডি থাকে, সন্ধ্যা বা সকাল কখনো ক্লাউডি এই অর্থে আমরা কিন্তু ব্যবহার করি না। তাহলে এই অ্যাডজেক্টিভটা শিফটেড ফ্রম ওয়ান অবজেক্ট টু অ্যানাদার, that time the example is called transferred epithet, বা বলা যেতে পারে অ্যাডজেক্টিভের ট্রান্সফরমেশন, ট্রান্সফার্ড হলো বা কনভার্ট হলো। আচ্ছা, এবারে আসি হচ্ছে গিয়ে হরাইজন। হরাইজন মানে তোমরা জানোই, হরাইজন মানে দিগন্ত রেখা, হরাইজন। আচ্ছা, এখানে একটা রয়েছে হচ্ছে গিয়ে পল। পল কথাটির অর্থ তোমাদের বইয়েই রয়েছে, দেখো, আ থিক ক্লাউড। বাট ইন দ্য সেন্স এখানে কিন্তু থিক ক্লাউড অর্থে কিন্তু খুব ব্যবহৃত হয়নি। এখানে ব্লু মিস্ট, সুইট মিস্ট অফ সামার, পল দ্য হরাইজন মাউন্টেন চেন, এখানে কাভারিং হিসেবে ইউজ হচ্ছে, আচ্ছাদিত বা কাভার করছে, এই অর্থে এটা কবিতায় ইউজ হয়েছে, ঠিক আছে। দেন এবারে আমরা চলে যাব হচ্ছে গিয়ে লাস্ট স্ট্যান্জায়। লাস্ট স্ট্যান্জায় ড্যাম্প, এটা কিন্তু এখানে দ্য ইউজ হয়েছে, দ্য। সো এটার মানে হচ্ছে দ্য স্টেট অফ বিং ড্যাম্প, ড্যাম্প আর্দ্র অবস্থার যে আর্দ্রতার যে অবস্থা সেইটাকে এখানে বলা হয়ে থাকে। এটা এখানে যেহেতু দা ইউজ হয়ে গেছে, দ্যাটস ওয়াই ইট ইজ
নাউন। আচ্ছা, আরেকটা কি আছে দেখো, সেকেন্ড সেন্টেন্সে মর্নিং টিয়ার্স, এগেন উই ফাইন্ড দ্য এক্সাম্পল অফ পার্সনিফিকেশন। দেন সেন্স অফ ফ্র্যাগ্রেন্স, সুন্দর মানে ড্রিমি সেন্স অফ ফ্র্যাগ্রেন্স, সুন্দর মানে একটা বেশ ভালো সুগন্ধ সুরভিত সৌরভের এখানে আমরা এক্সাম্পল দেখতে পাচ্ছি। এবং এটাকে যদি আমরা রোম্যান্টিক কবিদের মানে যেগুলো সমস্ত সিমটম যেগুলো ফিচার্স রয়েছে তার সাথে যদি কোনোভাবে কম্পেয়ার করি তাহলে দেখতে পাবো, মানে বলা যেতে পারে যে এটা এখানে আমরা কিডসের যে সেন্সুয়াসনেস পেয়ে থাকি, কিডস sensuousness, we can find kids sensuousness in this, মানে কিডসের কবিতায় আমরা সেন্স অর্গানগুলোর বা এই কিডস সেন্সুয়াসনেসের যে এক্সাম্পলগুলো পেয়ে থাকি তার সাথে একে তুলনা করা যেতে পারে। আচ্ছা, এই হলো মোটামুটি আমাদের মিনিং, খুব একটা কঠিন মিনিং এখানে কিছু নেই। নিত কথাটির অর্থ এখানে দেওয়াই রয়েছে দেখো, অ্যান অ্যাব্রিভিয়েটেড ফর্ম অফ বিনিথ। ফ্র্যাগ্রেন্স মানে সুইট স্মেল আছে, তাও আমি এটা এক্সাম্পলটা কিসের না কিডসের সেন্সুয়াসনেসের। আচ্ছা, তাহলে আমরা ইন টোটাল এখানে কি কি পেলাম বলো তো, টোটাল কবিতাটাতে আমরা কি পেলাম? পেলাম হচ্ছে পার্সনিফিকেশন, ট্রান্সফার্ড এপিথেট, কিড সেন্সুয়াসনেস, আর shifting from present moment to past and then to the প্রেজেন্ট, তাই তো? দেখো এখানে কবি আমাদেরকে এখানে 1 নাম্বার দিই, 2 নাম্বার দিই, 3, 4, একদম প্রথমে আমরা প্রেজেন্ট ডেসক্রিপশন দিয়ে বুঝলাম, মানে প্রেজেন্টে উনি কি পর্যবেক্ষণ করছেন সেটা দেখলাম। তারপরে উনি সেকেন্ড স্ট্যান্ডায় দেখলাম যে উনি পুরোপুরি নস্টালজিক হয়ে গেছেন, নিজের ছোটোবেলার কথাগুলোর বর্ণনা দিচ্ছেন এবং নিজেকে যেন ফিল করছেন যে বাবার নিরাপদ আশ্রয়ে উনি রয়েছেন। তারপরে আবার গিয়ে আমরা দেখলাম থার্ড স্ট্যান্ডার্ডে যে ব্লু মিস্ট সুইট মিস্ট অফ সামার পল, মানে মনে হচ্ছে যেন এই সুইট মেমোরিজগুলোকেই এইভাবে সুইট মিস্টের মধ্যে দিয়ে উনি ইমাজিন করছেন। তারপরে আবার দেখো লাস্ট লাইনে দেখতে পাচ্ছি যে দ্যাট ব্রিথ অফ আদার ইয়ার্স, সো এখানে প্রেজেন্ট থেকে পাস্ট, পাস্ট থেকে প্রেজেন্ট, আবার এগেন লাস্ট লাইনে একদম দেখছি আমরা আবার উনি যেন অন্য একটা ডিফারেন্ট ইয়ারে যেন আছেন এরকম একটা ফিল করছেন। কেন ফিল করছেন? এই যে সবুজ লম্বা ঘাসেদের যে বৃষ্টি স্নাত যে একটা গন্ধ, সেই গন্ধটা যেন এত সুন্দর সুমধুর এবং এই গন্ধই যেন ওনাকে রিমাইন্ডস হার আদার ইয়ার্স, অন্য কোনো ডিফারেন্ট বছরের কথা মনে করাচ্ছে। তো এই অবধি এই কয়েকটা জিনিস আমরা এখানে পেলাম। তো আলটিমেটলি ফাইনালি আমরা কি বলতে পারি? ফাইনালি আমি আবার একই কথাই বলতে পারি যে আমরা এমিলি জেন ব্রন্টির বিষণ্ণ ভারাক্রান্ত মনের প্রতিচ্ছবি এই কবিতাটিতে ফুটে পাই এবং মানে কবিতাটিতে দেখতে পাই, এবং এই ব্যাপার তার এই প্রতিচ্ছবি আমরা মানে ফুটে তোলানোর জন্য উনি একটা পাহাড়ি অঞ্চলের ল্যান্ডস্কেপের বর্ণনার মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন। আর তাহলে সো দ্যাট উই মে সে দ্যাট সি
took the help of mist, mountain, দেন বলতে পারি আর কি আছে, ক্লাউড, গ্র্যাশ, এসব বলতে পারি, এগুলোর হেল্প নিয়েছেন ওনার মনের ব্যাপারগুলোকে ফুটিয়ে তোলার জন্য বা টোটাল সারাউন্ডিংটাকে উপস্থাপনা করার জন্য। আর সো উই মে আলটিমেটলি উই সে দ্যাট সি ক্রিয়েটস দ্য মুড অফ নস্টালজিক থ্রু আ সেটিং অফ মিস্ট। এই অবধি মানে এটা আমরা বলতে পারি ফাইনালি টোটাল পোয়েমটা পড়ার পরে। অ্যান্ড আলটিমেটলি আই মাস্ট কনক্লুড by saying the sentences of Wordsworth, nature never did betray the heart that loved her. আর সেই কারণেই আমরা এমিলি জেন ব্রন্টিকেও দেখতে পাচ্ছি তার বিষণ্ণ ভারাক্রান্ত মনের সাথে প্রকৃতি যেন মিলেমিশে একাকার। এই বলেই আমি আজকে শেষ করলাম। আপ টু দিস টুডে মাই ডিয়ার, তোমরা এগুলো ভালো করে, কবিতাটা ভালো করে পড়বে, এই ওয়ার্ড মিনিং এক্সপ্লানেশনগুলো রিপিট করে করে যদি মানে ইউটিউবে দেখো, দেখবে। তারপরেও যদি প্রবলেম হয় আমাকে ফোন করে মিনিং এনি প্রবলেম জানতে পারো, ফোন নাম্বারটা লিখে দিচ্ছি। Okay.